বিয়ে ছাড়া মেলামেশা করে বাচ্চা জন্ম দেওয়া সেটা হয়তোবা সমাজের চোখে ভালো কাজ। আর ডিভোর্সি হয়ে একটা বাচ্চা নিয়ে বিয়ে বসাটা সেটা হয়তোবা অনেকের কাছে নোংরামি মনে হতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। গতকালকে যে ভিডিওটা আমি শেয়ার করেছিলাম সেই ভিডিওতে আমার আপুরা আমার খারাপ দিকটাকেও পজিটিভলি নিয়েছেন আর অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। তার মধ্যে একজন আপু যে কিনা আমাকে পজিটিভ কমেন্ট করতো, সে হঠাৎ করে আমাকে আসলে এ ধরনের একটা কমেন্ট করেছে যেটা আমি স্ক্রিনে দিয়ে দিব। তো যাই হোক, আপনারা একটু কষ্ট করে পড়ে নেবেন আর পড়ে দেখেই বুঝে নেবেন যে উনি আমাকে আসলে কি বলেছে। তো যাই হোক, যেহেতু আমার আসলে একবার না দুইবার ডিভোর্স হয়েছে আর দ্বিতীয় ঘরে একটা সন্তান আমার ছিল, সেটা নিয়েই যেহেতু আমি তৃতীয়বার বিয়ে বসেছি। আর প্রথমবার আমার ডিভোর্সটা কেন হয়েছিল সেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, দেবরের কুপ্রস্তাব মেনে না নিতে পারায় আমার কিন্তু বিচ্ছেদ হয়। যারা ওই ভিডিওটা দেখেননি চাইলে দেখে নিতে পারেন। আর বাকি রইল আমার সেকেন্ড যেই বিয়েটা, সেখানে কেন ডিভোর্স হয় তো একটু করে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন আর কি কি কাজ করছি সেটা দেখেই বুঝে নেবেন। 2014 সালে আমার যখন বিয়ে হয় তখন আমার বয়স 14 বছর। আর 14 বছরের মেয়ে, সে কিনা কিছুই বুঝতাম না আসলে সংসার কি। তখন সত্যি কথা বলতে আমার বোধ বলেন বা বুদ্ধি বলেন অনেকটাই কম ছিল। তো যাই হোক, আসলে সব কিছু মেনে নিতে না পারার কারণে মাত্র 2.5 মাসে আমার ডিভোর্স হয়ে গিয়েছিল। এটা আমার জীবনের একটা দুর্ঘটনা। এরপরে হচ্ছে যেহেতু ডিভোর্সের পরে বাবার বাড়িতে মেয়েদের অবস্থান খুবই খারাপ হয়, সেটা যারা ডিভোর্স হয়েছে তারাই বুঝতে পারবেন। যেহেতু আমার ঘরে সৎমা ছিল, আমি তখন হচ্ছে পরিবারের একটা ইনকাম সোর্স হয়ে যায়, আমাকে চাকরি করতে বলা হয়। ওই সময় আমার বেতন ছিল 4,800 টাকা, যেটা আমি পুরোটাই আমার পরিবারের হাতে তুলে দিতাম। 1 বছর 7 মাস চাকরি করার পর আমার পরিবার থেকে বলেছে সব টাকা নাকি আমি নিজের জন্যই খরচ করি। অথচ ঈদ আসলেও আমাকে এক সেট জামা কাপড় বানিয়ে দেওয়া হতো না। আমি ছেঁড়া কাপড় সেলাই করে করে তারপর হচ্ছে মানুষের মধ্যে চাকরি করতাম, যেখানে মানুষজন নতুন নতুন কাপড় প্রতি মাসেই পরে যেত। তো যাই হোক, এরপরে কোনো কারণে সৎমার অত্যাচার শুরু হয়, কারণ উনি তখন চাকরি নিয়েছেন। যেহেতু ওনাদের উপার্জনের একটা রাস্তা হয়ে গেছে, তখন আর আমাকে প্রয়োজন নেই সেই ভেবেই আমার উপরে অমানবিক নির্যাতন করা হয়। যেমন অনেক ধরনের কথা আসলে আমার উপরে চাপিয়ে দেওয়া হয়, সেটা আমার বাবাও বিশ্বাস করেন এবং আমার গায়ে হাত তোলেন। যে বাবা আমাকে ফুলের মতো করে মানুষ করেছে, সেই বাবা হচ্ছে মানুষের কথা শুনে যখন আমার গায়ে হাত তোলেন, এটা আমি মেনে নিতে পারিনি। আর তার পরদিনই হচ্ছে আমি বাসা থেকে বের হয়ে যাই। তো আমি যেখানে যাই সেটা হচ্ছে ঢাকা আশুলিয়া, বটতলাতে আমি থাকতাম। তো ওই এরিয়াটা কেমন সেটা আমার মনে হয় না যারা ঢাকার মধ্যে থাকেন তারা খুব ভালো করেই জানেন। আবদুল্লাপুরের পর থেকে ওই এরিয়াটা কতটা জঘন্য এবং কতটা নোংরা সেটা আপনারা কম বেশি অনেকেই জানেন। তো সেটা আর বলছি না। যেই বাসায় যাই সেই বাসার বাড়িওয়ালার নজর পড়ে আমার ওপর, এবং আমি রাস্তাঘাটে যখন বেরোতাম আমার পিছনে লুক লাগতো। আমি কারোর সাথে কথা বললে বা কোনো জায়গায় যেতে চাইলে যেতে পারতাম না, কারণ অনেক বাধার সম্মুখীন হতে হতো। অনেক চেষ্টা করছিলাম ওই বাসা থেকে বের হওয়ার জন্য, কিন্তু বের হতে পারিনি, কারণ বাড়িওয়ালা কোনোভাবেই আমাকে বেরোতে দিচ্ছিল না। মানে উনি অনেকভাবেই চাচ্ছিল যাতে আমার সম্মানহানি করতে পারে বা আমি ওনার প্রস্তাব মেনে নেই। তো ওনার প্রস্তাব না মেনে নেওয়ার কারণে দেখা যাচ্ছে অনেকভাবেই চেষ্টা করে। রাতে আমি ঘুমাতে পারতাম না। রাতে হচ্ছে রুমের মধ্যে নিচ দিয়ে লাইট মেরে দেখতো আমি কি করি না করি। ওই অবস্থায় ওই বাসা থেকে বের হতে হলে আমাকে বিয়ে করে তারপর বের হতে হতো। ওই সময় আমি যেই ফ্রেন্ডের মাধ্যমে ওখানে গিয়েছিলাম, ওই ফ্রেন্ডেরই একজন ফ্রেন্ড ছিল। উনি 5 ওয়াক্ত নামাজ পড়তো, দেখতে ভালোই মনে হয়েছিল যে আসলেই ভালো হবে। কিন্তু বিশ্বাস করেন, ওনার সাথে বিয়ে হওয়ার পর উনি কিছুদিন মানে কয়েক মাস আমার সাথে সংসার করেন। আর সংসার করার পর আমি আমার বড় ছেলের আগে একটা সন্তান আমার গর্ভে আসে, যেটা হচ্ছে নষ্ট হয়ে যায় 5 মাসের সময়। এরপরে কয়েক মাস পরে আমি আবারও কনসিভ করি, আর তখন হচ্ছে উনি আমাকে ছেড়ে চলে যায়। যার পর হচ্ছে আমাকে চাকরি নিতে হয়। প্রায় 8 মাস আমি হচ্ছে আমার সন্তান গর্ভবতী অবস্থায় আমি হচ্ছে একটা চাকরি করি। আর 8 মাসের সময় যেহেতু আমাকে চাকরিটা ছেড়ে দিতে হয়েছিল, ওই সময় আমি আমার বাড়িতেও ফিরতে পারবো না, কারণ তারা কেউ আমার বিয়ের সম্পর্কে জানতো না আর অনেকেই অনেক কথা বলতো। তো বিয়ের প্রথম কয়েক মাসে আমি ওখানে গিয়েছিলাম, মানে
মানে আমার বাড়িতে গিয়েছিলাম, ওইখানে অনেকেই আমাকে অনেক ধরনের কথা বলেছেন, যেটা আসলে মানতে পারিনি। সেই কারণে পরিবার থেকে প্রায় 4টা বছর আলাদা ছিলাম, তাদের সাথে কোনো যোগাযোগ করিনি। ওই অবস্থায় আমি চলে যাই আমার সেকেন্ড হাজব্যান্ডের যে বাড়ি, সেইখানে যাওয়ার পর আমার বাচ্চাটাকে অবৈধ বলে ঘোষণা করা হয়। তো সব কিছু মিলিয়ে ওইখানে আমি প্রায় 4 মাসের মতো ছিলাম। বাচ্চাটা হওয়ার পর 2.5 মাসের সময় আমি আবার আমার বাড়িতে চলে আসি। ওখান থেকে যে খুব ভালোভাবে শুধু ইচ্ছে ছিল তাদেরকে যাতে বোঝাতে পারি এটা তাদেরই সন্তান। বাচ্চাটা জন্মগ্রহণ করার পর প্রত্যেকটা মানুষ বলেছিল যে দেখতে নাকি ওদের ছেলের মতোই হয়েছে, হুবহু একদম একই চেহারা। তো তখন আমাকে আসলে সবাই বলতো যে আসলে আমরাই ভুল ছিলাম। তো এটা শুধুমাত্র প্রমাণ করার জন্য আমি গিয়েছিলাম, প্রায় বাচ্চাকে দুনিয়াটা দেখানোর জন্যই আমি গিয়েছিলাম, বা বলতে পারেন নিরুপায় হয়ে। তারপরও আমি সংসারটা টিকাতে পারিনি। তো তখন থেকে আমি আমার মার বাসায় থাকতে শুরু করি। প্রায় 4 বছর আমি এভাবেই ছিলাম। এরপরে ডিভোর্স দিতে বাধ্য হয়েছিলাম, কারণ আমিও তো একটা মানুষ। আর গত ভিডিওতে আমি সেই পরের কাহিনীটুকু কিন্তু আপনাদেরকে বলেছি। এখন আপনারাই বলেন তো এখানে নোংরামি কি হলো? যদি নোংরামি করার ইচ্ছেই থাকতো তাহলে যখন আমি আমার মানে ঢাকাতে যে বাসাটাতে থাকতাম সেই বাড়িওয়ালার ছেলের সাথেই আসলে নোংরামিটা করতে পারতাম। এতে করে কিন্তু আমার কোনো কাজও করতে হতো না। দেখা যাচ্ছে প্রতি মাসে আমি ভালো টাকা ইনকাম করতে পারতাম, আপনারা বুঝতে পেরেছেন। আর ওখান থেকে কিছু মানুষ আমাকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্তও নিয়েছিল, যেখান থেকে আমি বেঁচে ফিরতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদেরকে বলেছিলাম যারা আমার লাইফ স্টোরি সম্পর্কে জানতে চান তারা আমার ওই চ্যানেলে ভিজিট করতে পারেন। তো গত ভিডিওর কমেন্ট বক্সে আমি পিন করে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে ভিজিট করে আসতে পারেন। তাহলেই আপনাদের A to Z ধারণা শেষ মানে আপনারা বুঝতে পারবেন। তো শুধু একটা ভিডিও দেখে বা অল্প একটু কথা বুঝে না বুঝে এ ধরনের কমেন্ট করা আসলে কতটা মন মানসিকতার প্রমাণ দিচ্ছেন আপনারা, সেটা আপনারাই ভালো জানেন। তো যাই হোক, ভিডিও রিলেটেড কোনো কথাই বলতে পারিনি। আর এই ভিডিওটা ছিল আজকেরই একটা ভিডিও, যেহেতু শুক্রবার একটু ভালো মন্দ রান্না হবে, এটাই স্বাভাবিক। তো সেটাই হচ্ছিল। আর আমি এখানে মুরগির মাংসটা রান্না করে নিচ্ছিলাম। তো ভিডিওর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কোন অংশটা আপনাদের কাছে খারাপ লেগেছে সেটাও জানাবেন। আর যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। এখন যদি কারো মনে হয় আমি নোংরামি করছি তাহলে করছি। আর আমার মা যে আমার শ্বশুরের কাছে বিয়ে বসেছে, এখানে আমার কোনো হাত ছিল না। তো যাই হোক, আমি যদি জানতাম আমার মায়ের আমার শ্বশুরের সাথে সম্পর্ক আছে তাহলে এই বিয়েতে আমি কখনোই আসলে আগ্রহী ছিলাম না, বা বিয়েটা করতে চাইনি। কিভাবে হয়েছে না হয়েছে সেটাও আপনাদেরকে একটা ভিডিওতে আমি বলেছিলাম, যেটা আমার ওই চ্যানেলে আপলোড করা আছে। তো যদি শুনতে চান আবার আমি এই চ্যানেলে আপলোড করার চেষ্টা করব। যদি আপনারা জানতে চান কম বেশি আমার সম্পর্কে, যারা আমার পুরাতন ভিউয়ার্স আছে তারা সব কিছুই জানে। এতদিনে যদি আপনাদের মনে হয়েছে আমি নোংরামি করছি বা আমি নোংরা মেয়ে, তাহলে মেনে নিলাম আমি নোংরা। যদি কেউ আমার খারাপ দিকটাকে মেনে নিয়ে আমার পাশে থাকতে পারেন, আমাকে সাপোর্ট করতে পারেন, তাদের কাছেই অনুরোধ করব তারাই থাকবেন। আর যারা পারবেন না তারা প্লিজ স্কিপ করে চলে যাবেন। অযথায় আসলে কাউকে ডিমোটিভেট করে দিবেন না, কারণ আমি এসব কথা নিয়ে আসলে অভ্যস্ত। আপনাদের কথায় আমার কিচ্ছু যায় আসবে না, কারণ এর থেকেও বাজে বাজে কথা আমি শুনেছি। শুধু আপু আপনাকেই বলবো, কারণ আপনি যে আপনাকে এরপরেও আমি রিপ্লাই করেছিলাম, আপু যেহেতু আপনি আমাকে এর আগেও বলেছেন তুমি খুব লক্ষ্মী মেয়ে, তো এই কমেন্টটা যেহেতু আপনি করেছিলেন তখন আপনি কি বুঝে করেছিলেন সেটা জানি না। তো আপনি বলেছেন যে আমার এইসব কাহিনী আপনি জানতেন না। তো এই জন্যই বললাম, আসলে যারা মন থেকে ভালোবাসে না তারা শুধুমাত্র মানুষের ভালো দিকটাকেই ভালোবাসে এবং খারাপ দিকটাকে ঘৃণা করে। আর যারা মন থেকে ভালোবাসে তারা মন থেকেই ভালোবাসে, তার খারাপ দিকটাকেও ভালোবাসে। তো আমি কৃতজ্ঞ আপনাদের কাছে, সেই সকল আপুদের কাছে যারা আমাকে শুরু থেকে এখন পর্যন্ত সাপোর্ট করে যাচ্ছেন আর প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্ট করছেন। কামরুন্নাহার আপু বলেছেন তোমার বাসার আশেপাশে কি কোনো এতিমখানা নেই? না আপু, আমার বাসার আশেপাশে কোনো এতিমখানা নেই যেখানে আমি আমার বাচ্চাকে রেখে পড়াতে পারবো। আর যদি আমার কোনো সাহায্যের প্রয়োজন হয় অবশ্যই আপু আমি আপনাকে জানাবো ছোট বোন হিসেবে। কিন্তু এই মুহূর্তে আমি চাচ্ছি আমি নিজে কিছু করি, নিজের পায়ে দাঁড়াই। তো সবাই আমার জন্য দোয়া রাখবেন যাতে আমি আমার নিজের পায়ে দাঁড়াতে পারি আর আমার সন্তানের ভবিষ্যৎ সুন্দর হয়। ওভারঅল ভিডিওটা কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিয়ে যাবে। ভিডিও রিলেটেড কোনো কথাই বলতে পারিনি, এদিকে রান্নাবান্নাও শেষ করে নিয়েছি। আর যেহেতু শুক্রবারের ভিডিও ছিল সবাই তাড়াতাড়ি খেতে আসবে নামাজ পড়ে, সে কারণে তাড়াহুড়া করেই সব কাজ করে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এই যে তরকারির ফাইনাল লুক কেমন হয়েছে জানাবেন। আরেকটা কথা বলতে চাই, যারা যারা জানতে চেয়েছিলেন যে আমার শরীর এখন কেমন তাদেরকে বলবো ঠান্ডাটা আগে থেকে অনেকটাই কমেছে, হয়তো কণ্ঠ শুনেই বুঝতে পারছেন। এদিকে তারা নামাজ পড়ে চলে এসেছে আর এখন দেখেন আমার বাবাটা ঘড়ি নিয়ে
নিয়ে খেলছে, সে হাতে ঘড়ি না পরে পায়ে পড়ছে, আর আমি এটা যখন ক্যামেরা বন্দি করতে যাচ্ছি সে লজ্জা পেয়ে খুলে পিছনে লুকিয়ে নিয়েছে। তো বাবাদের জন্য দোয়া করবেন, তারা যাতে ভালো থাকে সুস্থ থাকে, তারা সুস্থ থাকলে আমি সুস্থ থাকবো। আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিওর একদমই শেষ পর্যন্ত চলে এসেছি। তো কিছুক্ষণ হচ্ছে বাবুদের সাথে বসে দুষ্টামি করেছি, আর আপনাদের ভাইয়া এখানে বসে আসলে টিভি দেখছিল। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।